একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো যে আমরা গত ক্লাসে নতুন একটি অধ্যায় শুরু করেছি। অধ্যায়টির নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। গত ক্লাসে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে, দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য কী, এর সুবিধাসমূহ কী, এর অসুবিধাসমূহ কী এবং আরও বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করেছি। তো আজকেও আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের বেশ কিছু থিওরি নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয়টি আবার দিয়ে নিচ্ছি। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আজকে আমরা এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং আজকে আমাদের বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। এবং আজকে আমি আগেই বলেছি আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং এই দীর্ঘমেয়াদী অর্থায়নের উপর আজকে এটি আমার দ্বিতীয় ক্লাস। বন্ধুরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ারসমূহ কী কী। তো আজকে আমরা আবার একটু দেখে নিই। দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ারসমূহ হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র। তো আমরা আজকে এই বন্ড বা ঋণপত্র নিয়ে অনেক আলোচনা করব। বন্ড কি? আমি আগে বলেছি বন্ড বা ঋণপত্র এক ধরনের একটি ঋণ চুক্তি, অর্থাৎ যার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয় এবং বন্ডে একটি নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট চুক্তিপত্র এবং এই চুক্তিপত্রের মধ্যে সুদের হার, সময়কাল এবং অর্থের পরিমাণ বিভিন্ন জিনিস উল্লেখ থাকে। তোমরা জানো যে আমরা ব্যাংক থেকে ঋণ আনলে একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা কিন্তু ঋণটা পাই এবং এই ঋণের উপর কিন্তু আমাদের একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট প্রদান করতে হয়। বন্ডই অনেক দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য, অর্থ সংগ্রহ করার জন্য কোম্পানি অথবা সরকার বন্ড ইস্যু করে থাকে। সেক্ষেত্রে যারা বন্ডের গ্রাহক অর্থাৎ যারা বন্ড ক্রয় করে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট প্রদান করা হয় এবং এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হয়ে থাকে। তো চলো আমরা বন্ড সম্পর্কে একটু বিশদ দেখি। বন্ড হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস। বন্ডে ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধ করার সময়কাল এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকে। কর্পোরেশন বা সরকার বন্ড ইস্যু করে থাকে। বন্ড হোল্ডাররা হচ্ছে কোম্পানির পাওনাদার। বন্ডের লিখিত মূল্যের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয় করতে কোম্পানি বাধ্য থাকে এবং এই জন্য বন্ড হলো একটি স্থায়ী আয় সিকিউরিটি। অর্থাৎ বন্ড যতক্ষণ পর্যন্ত কোম্পানি অথবা সরকার তোমার টাকা পরিশোধ না করছে ততদিন পর্যন্ত কিন্তু তোমাকে নির্দিষ্ট হারে অথবা যারা বন্ডের গ্রাহক তাদেরকে নির্দিষ্ট হারে ইন্টারেস্ট প্রদান করা হচ্ছে। অর্থাৎ যত বন্ড যদি বন্ডের টাকার পরিমাণ অথবা ঋণের টাকার পরিমাণ পরিশোধ না করলে আজীবন তাকে ইন্টারেস্ট প্রদান করা হবে। এই জন্য বলা হয় এটি একটি স্থায়ী আয় সিকিউরিটি। সুতরাং দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশন বা সরকার ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য শর্ত সম্বলিত যে ঋণের দলিল ইস্যু করে তাকে বন্ড বলা হয়। অর্থাৎ বন্ড হচ্ছে সোজা কথায় একটি ঋণের দলিল যার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয় এবং যারা বন্ডের গ্রাহক তাদেরকে একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা, অর্থাৎ কারা বন্ড ইস্যু করে থাকে। প্রথমে আমরা দেখব সরকার বন্ড তার প্রয়োজনে যখন দীর্ঘমেয়াদী অর্থায়নের দরকার হয় তখন সরকার বন্ড ইস্যু করতে পারে এবং সরকার ইস্যুকৃত বন্ডকে বলা হয় ট্রেজারি বন্ড। সরকারি ইস্যুকৃত বন্ড কিন্তু একটা সুবিধা আছে সেক্ষেত্রে, সেটি হচ্ছে সরকারি বন্ড কিন্তু অর্থাৎ ট্রেজারি বন্ড কিন্তু আমাদের ঝুঁকিমুক্ত।
ঝুঁকিমুক্ত এই কারণে যে সরকার কিন্তু কখনোই দেউলিয়া হয় না। যেহেতু সরকার কখনো দেউলিয়া হয় না, অর্থাৎ কেউ যদি সরকারি বন্ড ক্রয় করে সে কিন্তু একটা নিশ্চয়তা পায় যে সে একসময় না একসময় তার অর্থটা ফেরত পাবে। অন্যান্য বন্ডের ক্ষেত্রে যেমন ধরা যাক কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড, যেটা তোমার কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তখন কিন্তু সেই বন্ডের টাকা ফেরত পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। কিন্তু সরকারি বন্ডটা আসলে ঝুঁকিমুক্ত, অর্থাৎ এবং সরকারি বন্ডটা কিন্তু ওই জন্য অনেক জনপ্রিয় একটি বন্ড। তো সুতরাং সরকার দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে যখন কোনো বন্ড ইস্যু করে সেই বন্ডকে বলা হয় সরকারি বন্ড অথবা ট্রেজারি বন্ড। আমরা দেখব আরও কি বন্ড আছে, অর্থাৎ আরও কারা বন্ড ইস্যু করতে পারে। কর্পোরেশন বা যৌথ মূলধনী কোম্পানি অথবা কর্পোরেশন কর্তৃক বন্ড ইস্যু হয়ে থাকে এবং এই ধরনের বন্ডকে বলা হয় কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ডের নির্দিষ্ট একটি মেয়াদ থাকে এবং নির্দিষ্ট সুদের হার থাকে। তবে কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত বন্ড কিন্তু ঝুঁকিমুক্ত না, অর্থাৎ এই যৌথ মূলধনী কোম্পানি যদি বিলোপসাহিত হয় অথবা দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঋণের টাকা অথবা বন্ডের টাকা ফেরত নাও পাওয়া যেতে পারে। এরপর আমরা দেখব স্থানীয় সরকার। অনেক সময় সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ কিন্তু বন্ড ইস্যু করে থাকে এবং এই সিটি কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত বন্ড একটা সুবিধা পাওয়া যায়, সেটি হচ্ছে এটি কিন্তু ট্যাক্স মুক্ত বা আয়কর মুক্ত। অর্থাৎ স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন ইত্যাদি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হয় স্থানীয় সরকারি বন্ড। বৈদেশিক সরকার বা বৈদেশিক কোম্পানি দ্বারা ইস্যুকৃত বন্ড। অনেক সময় বৈদেশিক সরকার বা বৈদেশিক কোম্পানি কর্তৃক বন্ড ইস্যু হয়ে থাকে। যেমন ধরো শ্রীলঙ্কান সরকারের অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে শ্রীলঙ্কান সরকার যদি বাংলাদেশে বন্ড ইস্যু করে সেক্ষেত্রে সেটি হবে বৈদেশিক বন্ড। আবার শ্রীলঙ্কার কোনো কোম্পানিও কিন্তু বাংলাদেশে বন্ড ইস্যু করতে পারে। যেমন ধরো শ্রীলঙ্কার কোনো একটি কোম্পানি বাংলাদেশে বন্ড ইস্যু করলো, সেটি হবে বৈদেশিক কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড এবং এই বন্ড কিন্তু তোমার ঝুঁকিমুক্ত না। এবং এটিতে যেরকম আমরা সরকারি বন্ড বা ট্রেজারি বন্ড ছিল ঝুঁকিমুক্ত, কিন্তু বৈদেশিক সরকারের বন্ড কিন্তু ঝুঁকিমুক্ত না। সেটি কিন্তু আমরা অন্যান্য বন্ডের সরকারি বন্ডের মতো 100% ঝুঁকিমুক্ত সেটা বলতে পারছি না। অর্থাৎ আমরা এখন কি জানলাম যে বৈদেশিক সরকার বা বৈদেশিক কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হয় বৈদেশিক বন্ড বা বৈদেশিক কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বন্ড বা ঋণপত্রের বৈশিষ্ট্য কি আছে। এটি একটি ঋণের দলিল, আমি আগেই বলেছি। বন্ডের মাধ্যমে ঋণ প্রদান করা হয় এবং এই দলিলে সময়কাল, ঋণের পরিমাণ এবং সুদের হার ইত্যাদি উল্লেখ থাকে। আমরা বন্ডকে বলতে পারি একটি ঋণের দলিল। সুদের হার আমি আগেই বলেছি যে বন্ডে সুদের হার উল্লেখ থাকে, অর্থাৎ যারা বন্ড ক্রয় করে তারা একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পেয়ে থাকে এবং এটি হচ্ছে তাদের মুনাফা বা লাভ। এবং যারা বন্ড ইস্যু করে, অর্থাৎ সরকার অথবা কোম্পানি যদি বন্ড ইস্যু করে সেক্ষেত্রে এই সুদের হার হচ্ছে সরকার বা বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষের খরচ। পরিপক্কতা, বন্ড একটি নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। এই নির্দিষ্ট সময়ের পর বন্ড আবার ইস্যুকারী কর্তৃপক্ষ কিনে নিতে পারে। সেক্ষেত্রে যারা বন্ড ক্রয় করে তারা তাদের ইনভেস্টকৃত টাকাটা ফেরত পায়। একক মূল্য, বন্ড কিন্তু দেখা যায় যে একটি রাউন্ড ফিগারে হয়, 1000, 10,000, 5,000 এরকম একটি ফিগারে হয় এবং একই সময়ে একই কোম্পানি ইস্যুকৃত সকল বন্ডের মূল্য একই রকম হয়। পুনঃক্রয় বা কল প্রভিশন, বন্ড কিন্তু একটি নির্দিষ্ট সময় পর কোম্পানি অথবা সরকার আবার কিনে নিতে পারে। ইনডেঞ্চার মানে হচ্ছে, দেখো বন্ড কিন্তু একটি ঋণের দলিল এবং এখানে কিন্তু
যেহেতু একটি দলিল, এখানে কিন্তু অনেক সময় খুব বেশি কিছু লেখা থাকে না। সেক্ষেত্রে ঋণের পরিমাণ, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ এবং বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, কোম্পানির নাম ইত্যাদি লেখা থাকে। কিন্তু সেক্ষেত্রে বন্ডে কিন্তু বন্ডের নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ এবং সুদের হার ইত্যাদি সেই ছোট্ট একটা কাগজে কিন্তু লেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে আলাদা একটি পেজে বন্ডের যে বিভিন্ন ইনফরমেশনগুলো থাকে, অর্থাৎ ঋণের পরিমাণ, ইন্টারেস্টের হার এবং সময়কাল ইত্যাদি উল্লেখ থাকে, সেটাকে বলা হয় ইনডেঞ্চার। জামানত, বন্ড কিন্তু জামানত এবং জামানত বিহীনও হতে পারে, আবার জামানত সহ হতে পারে। অর্থাৎ যখন জামানত বিহীন বন্ড ইস্যু করা হয় সেটিকে বলা হয় জামানত বিহীন বন্ড। আবার নির্দিষ্ট জামানতের এগেনস্টে যদি বন্ড ইস্যু করা হয় সেটি বলা হয় জামানত যুক্ত বন্ড। সম্পত্তি বা আয়ের উপর দাবি, বন্ডের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যারা বন্ড হোল্ডার তারা কিন্তু আয়ের উপর একটি দাবি থাকে, অর্থাৎ তারা নির্দিষ্ট হারে কিন্তু একটি ইন্টারেস্ট পায়। সেক্ষেত্রে যখন কোম্পানি অবসায়ন হয় অথবা কোম্পানি যদি বিলুপ্তসাহিত হয়, সেক্ষেত্রে কিন্তু যারা বন্ড হোল্ডার তারা কিন্তু আগে তাদের পাওনা টাকাটা পায়। সেক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট জামানত না থাকে, সেক্ষেত্রে তারা তাদের যে ইয়েটা থাকে, অর্থাৎ ঋণের টাকাটা থাকে, সেটি অগ্রাধিকারের ভিত্তিতে ফেরত পেয়ে থাকে। কিন্তু যদি কোনো একটি সম্পত্তি অথবা নির্দিষ্ট কোনো জিনিসের এগেনস্টে যদি তোমার বন্ড ইস্যু করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি অবসায়নের ক্ষেত্রে তারা কিন্তু সেই নির্দিষ্ট সম্পত্তির উপর দাবিদার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বন্ডের বৈশিষ্ট্যগুলো দেখলাম, অর্থাৎ বন্ডের কী কী বৈশিষ্ট্য বিদ্যমান সেগুলো আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বিভিন্ন প্রকার বন্ড, অর্থাৎ কিছু বন্ড সম্পর্কে আমরা জানব। জিরো কুপন বন্ড। দেখো, আমি আগেই বলেছি যে তোমার বন্ড অথবা ঋণপত্রের একটি ইন্টারেস্ট রেট থাকে এবং এই ইন্টারেস্ট রেটই হচ্ছে যারা বিনিয়োগকারী অর্থাৎ যারা বন্ড ক্রয় করে তারা কিন্তু এই ইন্টারেস্ট রেটটাই হচ্ছে তাদের প্রফিট বা তাদের লাভ। কিন্তু কখনো কখনো কিছু বন্ড আছে যারা কোনো ইন্টারেস্ট প্রদান করে না, অর্থাৎ এই ধরনের বন্ডকে বলা হয় জিরো কুপন বন্ড। অর্থাৎ যে ধরনের বন্ডে কোনো প্রকার ইন্টারেস্ট প্রদান করা হয় না বা সুদ প্রদান করা হয় না, সেটি হচ্ছে জিরো কুপন বন্ড। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে যেই বন্ডে কোনো ইন্টারেস্ট প্রদান করা হয় না অথবা যে ধরনের বন্ডে কোনো সুদ প্রদান করা হয় না, এই ধরনের বন্ড মানুষ কেন ক্রয় করবে? তো ধরো তুমি যদি ক্রয় করতে চাও, তাহলে যেই ধরনের বন্ডে কোনো ইন্টারেস্ট নেই সেটি তো তুমি আর ক্রয় করলে তোমার কী লাভ? তুমি তো ক্রয় করবে না। অর্থাৎ এই ধরনের বন্ড তো বিক্রি হওয়ার কথা না। আসলে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে হচ্ছে এটি বাজারে অবহারে বিক্রি করা হয়, অর্থাৎ নির্দিষ্ট যে দাম আছে, অর্থাৎ ফেস ভ্যালু থেকে কম মূল্যে বিক্রি করা হয়। মনে করো একটি বন্ডের মূল্য হচ্ছে, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, সেটি বাজারে অবহারে অর্থাৎ কম দামে বিক্রি করা হয়, অর্থাৎ 8 টাকায় বিক্রি করা হতে পারে। তো যখন বন্ড মেয়াদ পূর্তি হয়, মেয়াদ পূর্তিতে কোম্পানি আবার 10 টাকায় কিনে নেয়। এই যে তারা অবহারে বিক্রি করলো এবং ফেস ভ্যালুতে যে কিনে নিল, এটি হচ্ছে যারা বন্ড ক্রয় করে তাদের প্রফিট। অর্থাৎ তুমি যদি জিরো কুপন বন্ড কেনো, 10 টাকার বন্ডটি তুমি 8 টাকায় ক্রয় করতে পারো, অথবা তার চেয়ে কম মূল্যে ক্রয় করতে পারো, 60 টাকায় ক্রয় করতে পারো। এবং এই 8 টাকা অথবা 60 টাকায় ক্রয় করে তুমি যদি ধরে রাখো, তাহলে নির্দিষ্ট সময় পর কোম্পানি আবার তোমার কাছ থেকে 10 টাকায় ক্রয় করে নেবে। এখন তুমি যদি 8 টাকায় ক্রয় করো, তাহলে কোম্পানি যখন তোমার কাছ থেকে আবার 10 টাকায় ক্রয় করবে, এই যে মাঝখানের যে গ্যাপটা 2 টাকা, এটি তোমার প্রফিট। অর্থাৎ আমরা তাহলে কি জানলাম? যে ধরনের বন্ডে কোনো প্রকার ইন্টারেস্ট প্রদান করা হয় না, সেই ধরনের বন্ডকে বলা হয় জিরো কুপন বন্ড। এরপর আমরা দেখব পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। কিছু কিছু বন্ড আছে যে নির্দিষ্ট সময় পর, অর্থাৎ 6 মাস অথবা 1 বছর পর সুদের হার চেঞ্জ হতে পারে। মার্কেটের সুদের হার অনুযায়ী অনেক সময় বন্ডের সুদের হার চেঞ্জ হয়। সেক্ষেত্রে যে সকল বন্ডের সুদের হার চেঞ্জ হয়, সেই সকল বন্ডকে বলা হয় পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। তলবযোগ্য বন্ড। অনেক সময় কোম্পানি কিন্তু নির্দিষ্ট সময় পর বন্ডগুলো তলব করতে পারে, অর্থাৎ আবার কিনে নিতে পারে।
এই ধরনের বন্ডগুলোকে বলা হয় তলবযোগ্য বন্ড। অর্থাৎ যখন কোনো কোম্পানি শর্তের মধ্যে উল্লেখ থাকে যে তারা একটি বন্ডগুলো নির্দিষ্ট সময় পর তারা আবার কিনে নিবে, নির্দিষ্ট যেমন ধরো নির্দিষ্ট সময় পর তুমি যদি বন্ড ক্রয় না করো তখন দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি বন্ড তোমার কাছ থেকে তুমি বিক্রি না করলে কিনে নিচ্ছে না, কিন্তু কিছু কিছু বন্ড আছে যে কোম্পানি চাইলে আবার কিনে নিতে পারে। এই ধরনের বন্ডকে বলা হয় তলবযোগ্য বন্ড। পুট বন্ড, অনেক সময় যে অনেক বন্ড হোল্ডার যারা বন্ড ক্রয় করে তারা আবার বন্ডটা কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারে। এই ধরনের বন্ডকে বলা হয় পুট বন্ড। যেমন ধরো তুমি একটি বন্ড ক্রয় করলে যে বন্ডের ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। এখন এই বন্ডটা ক্রয় করার পর 2 বছর পর দেখতে পেলে যে তুমি এই বন্ডটায় বিনিয়োগ করেছিলে মোট 1 লক্ষ টাকা, অর্থাৎ তুমি এবং এখানে ইন্টারেস্ট পাচ্ছ 10%, কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। অর্থাৎ তুমি যদি 1 লক্ষ টাকা অন্য কোথাও বিনিয়োগ করো তাহলে তুমি 10% চাইতে বেশি অর্থাৎ 12% হারে ইন্টারেস্ট পাচ্ছ। সেক্ষেত্রে তুমি মনে করলে যে না, আসলে এই বন্ডটা কেনা তো আমার জন্য লস হয়ে যাচ্ছে, আমি তো এই বন্ড না করে এই বন্ডটা ক্রয় করে না করে অন্য কোনো এই যে জায়গায় ইনভেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমি 12% ইন্টারেস্ট পাচ্ছি। সেক্ষেত্রে তুমি কিন্তু কোম্পানির কাছে আবার বন্ডটা বিক্রি করে দিতে পারো। এই ধরনের বন্ড হচ্ছে পুট বন্ড। অর্থাৎ যে ধরনের বন্ড হোল্ডাররা ইচ্ছা করলে আবার কোম্পানির কাছে নির্দিষ্ট সময় পর বিক্রি করে দিতে পারে, সেগুলো বন্ড হচ্ছে পুট বন্ড। সাধারণত যখন মার্কেটে সুদের হার বেড়ে যায় তখন কিন্তু সাধারণত বন্ড হোল্ডাররা তাদের বন্ড বিক্রি করে দেয় এবং তারা আরও বেশি ইন্টারেস্ট পাওয়ার আশায় তখন অন্য জায়গায় বিনিয়োগ করে। সুতরাং আমরা কি জানলাম, যখন বন্ড হোল্ডাররা তাদের বন্ড কোম্পানির নিকট আবার বিক্রি করে দেওয়ার অধিকার রাখে, সেই ধরনের বন্ডকে বলা হয় পুট বন্ড। রূপান্তরযোগ্য বন্ড, অনেক সময় কিছু বন্ড আছে যে সকল বন্ডকে আবার শেয়ারে রূপান্তর করা যায়। যদি কোনো বন্ডকে কোম্পানি আবার শেয়ারে রূপান্তর করার অধিকার রাখে, সেই ধরনের বন্ডকে বলা হয় রূপান্তরযোগ্য বন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানলাম, জিরো কুপন বন্ড কাকে বলে। অর্থাৎ যে সকল বন্ডে কোনো প্রকার ইন্টারেস্ট প্রদান করা হয় না সেগুলো বন্ড হচ্ছে জিরো কুপন বন্ড। এরপর পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড, অর্থাৎ কিছু বন্ড আছে যাদের সুদ কিন্তু বাজারের সাথে তোমার সামঞ্জস্য রাখার জন্য সুদের হার পরিবর্তন করা হতে পারে, সেই ধরনের বন্ডকে বলা হয় পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। সাধারণত 6 মাস অথবা 1 বছর পর সুদের হার চেঞ্জ হতে পারে। তলবযোগ্য বন্ড, যখন কোনো কোম্পানি তাদের বন্ডগুলো আবার তলব করার অধিকার রাখে সেই বন্ডকে বলা হয় তলবযোগ্য বন্ড। পুট বন্ড, যে বন্ডগুলো বন্ড হোল্ডাররা তাদের কোম্পানির কাছে আবার বিক্রি করার অধিকার রাখে সেই বন্ডগুলো হচ্ছে পুট বন্ড। এবং রূপান্তরযোগ্য বন্ড, যে বন্ড আবার শেয়ারে রূপান্তর করা যায় এই ধরনের বন্ডকে বলা হয় পুট বন্ড, এই ধরনের বন্ডকে বলা হয় রূপান্তরযোগ্য বন্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বন্ড ইস্যুর সুবিধা, অর্থাৎ বন্ড ইস্যু করলে কি কি লাভ পাওয়া যেতে পারে। গড় মূলধন ব্যয় হ্রাস। দেখো, বন্ড ইস্যু করলে কিন্তু এই বন্ড ইস্যুর কারণে আয়কর রেয়াত পাওয়া যায়, অর্থাৎ ট্যাক্স কম দিতে হয়। যেহেতু ট্যাক্স কম দিতে হচ্ছে সেহেতু কিন্তু আমাদের খরচটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যয় হ্রাস পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি বন্ড ইস্যুর মাধ্যমে আমাদের গড় মূলধন ব্যয় হ্রাস হয়। যেহেতু তুমি ঋণ নিচ্ছ, একটু বুঝিয়ে বলি, বন্ড ইস্যু করা মানে তুমি কিন্তু ঋণপত্র বিক্রি করে আরেকজনের কাছ থেকে ঋণ নিচ্ছ এবং এই ঋণ নেওয়ার কারণে তুমি কিন্তু তোমার যে আয় হচ্ছে সেই আয়ের একটি অংশ কিন্তু তুমি অংশ দিয়ে কিন্তু এই ঋণপত্রের যে ব্যয় সেটি পরিশোধ করছো। অর্থাৎ তুমি কিন্তু এই আয়ের যে অংশ সেটি দিয়ে কিন্তু ইন্টারেস্ট প্রদান করছো। এখন তাহলে কিন্তু তোমার আয়টা কমে যাচ্ছে, তুমি আয় থেকে কিন্তু এই ঋণের ব্যয়টা বাদ দিবে। যেহেতু আয় কমে যাচ্ছে তাহলে যেহেতু যার আয় কম সে ট্যাক্সও কম দিবে, সুতরাং এই বন্ড ইস্যুর মাধ্যমে গড় মূলধন ব্যয় হ্রাস পাচ্ছে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দেখো অনেকে কিন্তু বন্ড ইস্যু না করে শেয়ার ইস্যুর মাধ্যমে কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারে, কিন্তু শেয়ার ইস্যুর মাধ্যমে যদি তুমি কোনো কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়ন করে সেক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির তারা একটি অংশের মালিক,
এবং তারা কিন্তু ভোটাধিকারের অধিকার রাখে। সেক্ষেত্রে কিন্তু কোম্পানির উপরে শেয়ার হোল্ডারদের কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু তুমি যদি বন্ড ইস্যু করো অথবা কোনো কোম্পানি যদি বন্ড ইস্যু করে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির উপর অন্য কেউ নিয়ন্ত্রণ আরোপ করতে পারছে না। অর্থাৎ বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানির নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণ কোম্পানির কাছেই থাকছে, অথবা তোমার যদি কোনো একটি কোম্পানি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোম্পানির নিয়ন্ত্রণটা সম্পূর্ণ তোমার কাছেই থাকছে। কিন্তু তুমি যদি তোমার কোম্পানির এগেনস্টে শেয়ার ইস্যু করো, সেক্ষেত্রে কিন্তু যারা শেয়ার হোল্ডার তারা কিন্তু কোম্পানির উপরে একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে। অর্থাৎ আমরা কি জানলাম, বন্ড ইস্যুর মাধ্যমে নিয়ন্ত্রণটা সম্পূর্ণ কোম্পানি নিজের হাতে রাখতে পারে। শেয়ার প্রতি আয় বাড়ায়। দেখো প্রথমেই যে পয়েন্টটা, গড় মূলধন ব্যয় হ্রাস, অর্থাৎ মূলধন ব্যয় যদি হ্রাস হয় তাহলে কিন্তু শেয়ার প্রতি আয় বাড়ছে। অর্থাৎ বন্ড ইস্যুর মাধ্যমে পার শেয়ার প্রতি আমাদের ইনকামটা বেড়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতির সুবিধা, যখন বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন বন্ড ইস্যুর মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতির সুবিধাটা নেওয়া যায়। অর্থাৎ তাহলে আমরা কি জানলাম, বন্ড ইস্যুর মাধ্যমে গড় মূলধন ব্যয় আমরা হ্রাস করতে পারি এবং কোম্পানির নিয়ন্ত্রণটা সম্পূর্ণ নিজের হাতে রাখা যায়, শেয়ার প্রতি আয় বাড়ায় এবং বন্ড ইস্যুর মাধ্যমে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, মুদ্রাস্ফীতির সুবিধাটা আমি একটু বুঝিয়ে দেই। যেমন ধরো, বন্ড ইস্যুর মাধ্যমে মুদ্রাস্ফীতি হলে মুদ্রাস্ফীতি মানে কি, অর্থের মূল্যটা কমে যাওয়া। কিন্তু বন্ড ইস্যুর মাধ্যমে তুমি কিন্তু মুদ্রাস্ফীতির সুবিধাটা নিতে পারছো। বন্ড ইস্যুর কারণে কিন্তু তুমি ইন্টারেস্ট পরিমাণটা একই পরিমাণ টাকা দিচ্ছ। যেমন ধরো 10% যদি ইন্টারেস্ট রেট হয় তাহলে কিন্তু 100 টাকায় 10 টাকা দিচ্ছ। বাজারে কিন্তু মুদ্রাস্ফীতির কারণে কিন্তু অর্থের মূল্যটা কমে যাচ্ছে। অর্থাৎ আগে যে পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য কেনা যেত, এখন কিন্তু মুদ্রাস্ফীতির কারণে ওই পরিমাণ দ্রব্য কেনা যাচ্ছে না। কিন্তু তুমি কিন্তু বন্ড ইস্যুর মাধ্যমে 10% হারে যদি বন্ড ইস্যু করে থাকো, 10 টাকাই প্রদান করছো, তুমি কিন্তু বেশি টাকা প্রদান করছো না। অর্থাৎ বন্ড ইস্যুর মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতির সুবিধাটা নেওয়া যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব বন্ড ইনডেঞ্চার কি। বন্ড ইনডেঞ্চার আমি আগেও কিন্তু একবার বলেছি, তোমাদের আগে একটি পয়েন্ট ছিল বন্ড ইনডেঞ্চার, সেখানে বন্ড ইনডেঞ্চার বলা হয়েছে, আমি আবার বলছি। যেমন ধরো, বন্ড বা ঋণপত্র কিন্তু একটি কাগজ থাকে, সেখানে কিন্তু খুব বেশি কিছু লেখা থাকে না, সেখানে কোম্পানির নাম লেখা থাকে। কিন্তু বন্ডের মধ্যে কিন্তু আর অনেক কিছু আছে, আমাদের ঋণের পরিমাণ, সুদের হার, সময়কাল ইত্যাদি কিন্তু আমাদের বন্ডের ইনফরমেশন। কিন্তু বন্ডে অনেক সময় এই ছোট কাগজে কিন্তু খুব বেশি কিছু লেখা যায় না, এবং বন্ডে কিন্তু একটি দলিল স্বরূপ সেহেতু কিন্তু আমাদের বিভিন্ন ইনফরমেশন লেখার জন্য জায়গা স্বল্পতা রয়েছে। সেক্ষেত্রে আলাদা একটি কাগজে কিন্তু এই বন্ডের যাবতীয় তথ্যগুলো লিপিবদ্ধ থাকে। অর্থাৎ বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষকে, বন্ডের টাকার পরিমাণ, সুদের হার, নির্দিষ্ট সময় ইত্যাদি উল্লেখ থাকে। এটাকে বলা হয় বন্ড ইনডেঞ্চার। তো চলো আমরা একটু ডিটেলস দেখি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে বন্ড ইনডেঞ্চার কি। সাধারণত ঋণপত্র বলতে আমরা বুঝি ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে একটি চুক্তিনামা বা দলিল বিশেষ। এই দলিল বা চুক্তিনামায় ঋণ গ্রহণ, ঋণ ফেরত, সুদ প্রদান, মেয়াদকাল, ঋণদাতাদের অধিকার ইত্যাদি নানাবিধ খুঁটিনাটি বিষয় উল্লেখ থাকা দরকার। কিন্তু ঋণপত্র যেহেতু একখণ্ড সার্টিফিকেট বিশেষ, সেহেতু এটির মধ্যে ঋণের ব্যাপারে খুঁটিনাটি সার্বিক বিষয় অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। এজন্য উক্ত চুক্তিপত্র বা সার্টিফিকেটের সাথে আইনগত একটি চুক্তিনামা সংযুক্ত করা হয়, যাতে ঋণ চুক্তির সার্বিক খুঁটিনাটি বিষয় অন্তর্ভুক্ত থাকে। এই আইনগত চুক্তিনামাকেই বন্ড ইনডেঞ্চার বলে। বন্ড ইনডেঞ্চারে নিম্নলিখিত শর্তগুলি পরিষ্কারভাবে উল্লেখ থাকে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শর্তগুলো দেখি যে কি কি শর্তগুলো বন্ড ইনডেঞ্চারে উল্লেখ থাকে। সাধারণ বিষয়সমূহের বর্ণনা, জামানত সম্পর্কে বর্ণনা। দুঃখিত বন্ধুরা, এখানে কিন্তু জামানত সম্পর্কে বর্ণনা হবে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। অর্থাৎ কি জামানত এর এগেনস্টে বন্ড ইস্যু করা হয়েছে সেই সম্পর্কে কিন্তু ডিটেলস বর্ণনা থাকে। ঋণপত্রের ধারকদের নিরাপত্তার বর্ণনা, পরিশোধ ও অবসায়ন সম্পর্কিত বর্ণনা।
অর্থাৎ বন্ড ইন্ডেঞ্চার হচ্ছে একটি তোমার আইনগত একটি চুক্তিনামা, যেখানে কিন্তু বন্ডের বিভিন্ন জিনিসগুলো উল্লেখ থাকে। যেহেতু আমাদের বন্ডের যে প্রধান যে দলিল, সেখানে কিন্তু আমরা খুব বেশি ইনফরমেশন লিপিবদ্ধ করতে পারছি না। এই কারণে আরেকটি কাগজের মধ্যে আমরা, দলিলের মধ্যে আমরা এই বন্ড সম্পর্কিত যাবতীয় ইনফরমেশনগুলো লিপিবদ্ধ করে থাকি, এবং এটিকেই বলা হচ্ছে বন্ড ইন্ডেঞ্চার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড। আমি আগেও একবার শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড বলেছি, এখন আর একটু ডিটেলস দেখাবো। তোমরা জানো যে শূন্য কুপন বন্ড বা জিরো বন্ড হচ্ছে যে বন্ডে কোনো প্রকার ইন্টারেস্ট প্রদান করা হয় না। অর্থাৎ তুমি বন্ড ক্রয় করবে, কিন্তু তার এগেনস্টে কিন্তু অন্যান্য বন্ডে যেরকম নির্দিষ্ট হারে একটি ইন্টারেস্ট প্রদান করা হয়, এই জিরো কুপন বন্ডে কিন্তু তোমাকে কোনো ইন্টারেস্ট প্রদান করা হচ্ছে না। এখন তোমার প্রশ্ন হবে যে যেই বন্ডে কোনো ইন্টারেস্ট প্রদান করা হবে না, সেই বন্ড মানুষ কেন ক্রয় করবে? সেক্ষেত্রে হচ্ছে এই প্রশ্নের জবাব হচ্ছে যে জিরো কুপন বন্ড কিন্তু ফেস ভ্যালুতে বিক্রি করা হয় না, অর্থাৎ এটির যে মূল্য সেই মূল্যে বিক্রি করা হয় না, এটি অবহারে অর্থাৎ এর ফেস ভ্যালু থেকে কম মূল্যে বিক্রি করা হয়। যদি কোনো জিরো কুপন বন্ডের ফেস ভ্যালু হয় 10 টাকা, সেটি 7 টাকা অথবা 8 টাকা অথবা আরও কোনো কম দামে বিক্রি করা হতে পারে। এই যে একটি নির্দিষ্ট অবহারে বিক্রি করা হচ্ছে, এই অবহার এবং ফেস ভ্যালু, এই দুটির পার্থক্যই হচ্ছে যারা বন্ড ক্রয় করে তাদের প্রফিট। এবং বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সময় পর এই ফেস ভ্যালুতে কিন্তু আবার বন্ডটা ক্রয় করে নিচ্ছে। তো চলো আমরা এই জিরো কুপন বন্ড সম্পর্কে একটু বিশদভাবে জানি। যে বন্ডে কোনো কুপন রেট থাকে না বা সুদের হার উল্লেখ থাকে না, তাকে শূন্য কুপন বন্ড বলা হয়। এই বন্ডের লিখিত মূল্য অপেক্ষা বিক্রির মূল্য কম হয়। বিক্রির মূল্য এবং লিখিত মূল্যের পার্থক্যই বিনিয়োগকারীর মুনাফা। শূন্য কুপন বন্ডের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। এটি লিখিত মূল্য বেশি বলতে অর্থাৎ বিক্রির মূল্য থেকে বেশি, ফেস ভ্যালু বিক্রির মূল্য থেকে বেশি হয়। বিক্রির মূল্য কম, এর ফেস ভ্যালু যা থাকে তার চাইতে কম মূল্যে বিক্রি করা হয়। কোনো সুদ প্রদান করা হয় না, কারণ যে বিক্রির মূল্য এবং লিখিত মূল্য দুটি পার্থক্যই হচ্ছে বন্ড ক্রয়কারীর মুনাফা, সেক্ষেত্রে কোনো সুদ প্রদান করা হয় না। বিক্রির মূল্য এবং লিখিত মূল্যের পার্থক্যই বিনিয়োগকারীর মুনাফা, যে একটু আগে আমি তোমাদেরকে বললাম। মেয়াদ পূর্তিতে লিখিত মূল্য পরিশোধ করা হয়, অর্থাৎ যখন এই বন্ডের মেয়াদ পূর্ণ হয় তখন কোম্পানি আবার বন্ড হোল্ডারদের কাছ থেকে লিখিত মূল্যে এই বন্ডটি আবার ক্রয় করে নেয়। সেক্ষেত্রে এটি হচ্ছে বন্ড হোল্ডারদের প্রফিট। বন্ডের মেয়াদ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, অর্থাৎ বন্ড কত সময়ের জন্য সেটি উল্লেখ থাকে। মালিকানা হস্তান্তরযোগ্য, অর্থাৎ এই বন্ডের মালিকানা হস্তান্তর করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ড সম্পর্কে জানলাম। এখন আমরা কুপন বন্ড এবং জিরো কুপন বন্ডের মধ্যে কিছু পার্থক্য জানব, অর্থাৎ এদের মধ্যে কি পার্থক্য আছে চলো একটু দেখি, তাহলে আমাদের জিরো কুপন বন্ড সম্পর্কে ধারণাটা আরও ক্লিয়ার হবে। এবং তোমাদের এই জিরো কুপন বন্ডের উপর কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। কুপন বন্ড এবং শূন্য কুপন বন্ডের মধ্যে পার্থক্য। কুপন বন্ড এর মালিককে নির্দিষ্ট সময় অন্তর সুদ প্রদান করতে হয় এবং মেয়াদ শেষে অবহিত মূল্য ফেরত দেওয়া হয়। অর্থাৎ যদি তুমি সাধারণ বন্ড কেনো, সেক্ষেত্রে অর্থাৎ কুপন বন্ড কেনো, সেক্ষেত্রে কিন্তু এটি নির্দিষ্ট ইন্টারেস্ট রেট থাকে এবং এই ইন্টারেস্ট রেট কিন্তু যারা বন্ড হোল্ডার তাদের প্রফিট। এবং আবার মেয়াদ শেষে কিন্তু তুমি আবার এই কুপন বন্ড ক্রয় করলে মেয়াদ শেষে কিন্তু আবার এই তোমার ইনভেস্টকৃত টাকাটাও কিন্তু আবার ফেরত পাচ্ছ। অপরদিকে দেখো, যে বন্ডের কুপন রেট বা সুদের হার উল্লেখ থাকে না তাকে শূন্য কুপন বন্ড বলা হয়। তবে সাধারণ বন্ডের মতোই কিন্তু তুমি আবার নির্দিষ্ট শেষে শূন্য কুপন বন্ডও কিন্তু আবার ইনভেস্টকৃত টাকাটা ফেরত পাচ্ছ। কুপন বন্ড সমমূল্যে অবহারে অধিহারে
বিক্রি করা হয়, আর অপরদিকে শূন্য কুপন বন্ড অবহারে বিক্রি করে। অর্থাৎ কুপন বন্ড কিন্তু তোমার জিরো কুপন বন্ড যেহেতু অবহারে বিক্রি করা হয়, কারণ এখানে কিন্তু তোমার কোনো ইন্টারেস্ট রেট থাকে না, কিন্তু কুপন বন্ডও কিন্তু আবার অবহারে বিক্রি করা হতে পারে। অনেক সময় যেসব কোম্পানি আসলে তোমার সুনাম একটু কম এবং যাদের বন্ড সাধারণত সাধারণ মানুষ কিনতে চায় না, অথবা যেসব কোম্পানি দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির যেহেতু ক্রেতা কম, সেক্ষেত্রে তারা কিন্তু যেই নির্দিষ্ট ফেস ভ্যালু আছে তার চাইতে কম মূল্যে তোমার বন্ডটা ইস্যু করে থাকে। শুধুমাত্র যে জিরো কুপন বন্ড অবহারে বিক্রি করা হয় তা কিন্তু না, সাধারণ কুপন বন্ডও কিন্তু অবহারে বিক্রি করা হতে পারে, আবার এই ধরনের বন্ড কিন্তু আবার অধিহারেও বিক্রি করা হতে পারে। সুতরাং আবার দেখো, কুপন বন্ড সমমূল্যে অবহারে অধিহারে বিক্রি করা হয়, অপরদিকে শূন্য কুপন বন্ড কিন্তু অবহারে বিক্রি করা হচ্ছে। কুপন বন্ডের মেয়াদ পূর্তিতে অবহিত মূল্য তার চেয়ে বেশি হতে পারে। অর্থাৎ কুপন বন্ড যেটি আছে সেটি কিন্তু মেয়াদ পূর্তিতে অবহিত মূল্য, কুপন বন্ডের যে ইস্যুকৃত মূল্য বা ফেস ভ্যালু তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে শূন্য কুপন বন্ডের মেয়াদ পূর্তিতে মূল্য অবশ্যই অবহিত মূল্যের সমান হয়, কিন্তু যে জিরো কুপন বন্ড সেটি কিন্তু মেয়াদ পূর্তিতে তাদের যে ফেস ভ্যালু অর্থাৎ অবহিত মূল্য সেই মূল্যে কিন্তু আবার ক্রয় করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব তলবযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ড কি বা কাকে বলে। অনেক সময় দেখো যে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট হারে বন্ড ইস্যু করে থাকে, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর তারা দেখে যে আসলে তারা যে ইন্টারেস্ট রেটে বন্ড ইস্যু করেছে তার চাইতে কম রেটে কিন্তু বাইরে থেকে কোথাও তারা অর্থ সংস্থান করতে পারছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি লুজার হচ্ছে। যেমন ধরো কোনো একটি কোম্পানি 10% ইন্টারেস্ট রেটে কোনো একটি বন্ড ইস্যু করলো, কিন্তু তার কিছুদিন পর দেখলো যে অন্য কোথাও থেকে 8% হারে ইন্টারেস্ট রেটে তারা অর্থ সংস্থান করতে পারছে। সেক্ষেত্রে কোম্পানি তখন মনে করে যে না, আমাদের অন্য জায়গা থেকে অর্থ যদি আমরা অর্থায়ন করি তাহলে আমাদের 10% হারে ইন্টারেস্ট না দিয়ে 8% হারে ইন্টারেস্ট দিতে হচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের খরচটা কম হচ্ছে। এক্ষেত্রে কিন্তু কোম্পানি তাদের বন্ডটা তলব করতে পারে, অর্থাৎ আবার মেয়াদ পূর্তির পূর্বেই কিনে নিতে পারে। এই যে বন্ড হচ্ছে নির্দিষ্ট সময় পূর্বেই তাদের যে আবার বন্ডটা ক্রয় করে নিল, এই ধরনের বন্ডকে বলা হয় তলবযোগ্য বন্ড। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তলবযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ড কি সে সম্পর্কে জানি। অনেক সময় এই কিছু বন্ড আছে আগে থেকেই উল্লেখ থাকে যে এই বন্ড নির্দিষ্ট সময় পূর্বে তলব করা যাবে। অর্থাৎ কোম্পানি যদি বুঝতে পারে যে নির্দিষ্ট সময় পরে আবার সুদের হারটা কমে যেতে পারে, সেক্ষেত্রে তারা আবার বন্ডটা নির্দিষ্ট সময় পূর্বে কিনে নেবে, সেক্ষেত্রে তারা তলবযোগ্য বন্ড ইস্যু করে থাকে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হচ্ছে যারা বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ তারা লাভবান হয় এবং যারা বন্ড ক্রয় করে তারা লুজার হয়। তারা দেখা যাচ্ছে যে বন্ড যারা ইস্যুকারী কর্তৃপক্ষ তারা তাদের খরচ কমানোর জন্য বন্ডটা ক্রয় করে নেয়, ক্রয় করে আবার অন্য কোনো উৎস থেকে তারা আবার অর্থ সংস্থান করে, সেক্ষেত্রে তাদের খরচ কম হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা চলো আমরা একটু ডিটেলস দেখি যে তলবযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ডটা কি। নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট হারে সুদের নির্দিষ্ট শর্তে ইস্যু করা হয়। শর্তের মধ্যে মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধের বিধান থাকলে তাকে ফেরতযোগ্য বন্ড বলা হয়। অর্থাৎ যে বন্ডটা শর্তের মধ্যে উল্লেখ থাকবে যে মেয়াদ পূর্তির পূর্বেই তারা এটি ক্রয় করে নেবে। সাধারণত লিখিত মূল্যের সাথে 1 বছরের সুদ যোগ করে ফেরতযোগ্য মূল্য নির্ধারণ করা হয়। দেখো এটি কিন্তু ফেরতযোগ্য মূল্যটা কিভাবে নির্ধারণ করা হয়, দেখো লিখিত মূল্যের সাথে 1 বছরের সুদ যোগ করে ফেরতযোগ্য মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ তারা একটু বেশি টাকা দিয়ে কিন্তু তারা বন্ডটা কিনে নেয় দীর্ঘমেয়াদী সুবিধার জন্য। সাধারণত লিখিত মূল্যের চেয়ে তলব মূল্য বেশি হয়, যেহেতু তারা নির্দিষ্ট সময় পূর্বেই এই বন্ডটা তলব করে নিচ্ছে, লিখিত মূল্যের চেয়ে তারা কিছুটা বেশি মূল্যে এটি কিনে নেয়। এর বৈশিষ্ট্যসমূহ দেখি, চলো তলবযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ডের বৈশিষ্ট্যসমূহ। লিখিত মূল্যের চেয়ে তলব মূল্য বেশি হয়, অর্থাৎ মেয়াদ পূর্তিতে তারা কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে এটি কিনে নিত, কিন্তু যেহেতু তারা মেয়াদ পূর্তির আগেই কিনে নিচ্ছে তারা কিন্তু ফেস ভ্যালু চাইতে একটু বেশি মূল্যে ক্রয় করে, অর্থাৎ লিখিত মূল্যের চাইতে তলব মূল্য বেশি হয়।
মেয়াদপূর্তির পূর্বে পরিশোধ, আমি আগে বলেছি যে মেয়াদপূর্তির পূর্বেই এ ধরনের বন্ড ক্রয় করা যায়, অর্থাৎ তলব করা যায়। আর্থিক ঝুঁকি হ্রাস, দেখো এই ধরনের বন্ডে কি একটা সুবিধা হচ্ছে, আর্থিক ঝুঁকি হ্রাস হচ্ছে। যেহেতু কোম্পানি বুঝতে পারছে যে আসলে বাজারে ইন্টারেস্ট রেট কমে গেছে, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে অর্থ সংস্থান করলে এর চেয়ে আরও কম ইন্টারেস্ট দিতে হবে, সেক্ষেত্রে যেহেতু তারা ইন্টারেস্ট কম দিচ্ছে, অর্থাৎ তাদের খরচটা কম হচ্ছে, ব্যয় কম হচ্ছে, কোম্পানি কিন্তু আর্থিক ঝুঁকিটা কমে যাচ্ছে। প্রিমিয়াম প্রদান, এক্ষেত্রে দেখো নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি মূল্যে কিন্তু তারা প্রিমিয়ামের মাধ্যমে এই তাদের বন্ডটা ক্রয় করে নেয়। বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতে পারে, এতে কিন্তু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বিনিয়োগকারী একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট তারা নির্দিষ্ট সময় পর পর পেত, যেহেতু তাদের কাছ থেকে আবার বন্ডটি ক্রয় করে নেওয়া হচ্ছে, তারা কিন্তু এই হারে আবার বাজারে কিন্তু অন্য কোনো বন্ড ক্রয় করলে এই নির্দিষ্ট হারে ইন্টারেস্ট হয়তো আর নাও পেতে পারে। মনে করো কোনো একজন ব্যক্তি 10% ইন্টারেস্ট রেটে কোনো একটি বন্ড ক্রয় করলো, এখন কোম্পানি দেখলো বাজারে কিন্তু ইন্টারেস্ট রেটটা কমে গেছে, তখন বন্ড কোম্পানি কী করলো, বন্ডগুলো ক্রয় করে নিল। যে ব্যক্তির কাছে তারা বন্ডটা বিক্রি করেছিল সেটি আবার তারা ক্রয় করে নিল। এখন এই ব্যক্তি যদি সে আবার অন্য কোথাও বন্ড ক্রয় করতে যায়, সে দেখলো যে আসলে এই 10% ইন্টারেস্ট রেটে কিন্তু আর বন্ড পাওয়া যাচ্ছে না, সে দেখলো 8% ইন্টারেস্টে বন্ড পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইস্যুকারী প্রতিষ্ঠানের লাভ হয়, অর্থাৎ দেখো ইস্যুকারী প্রতিষ্ঠান কিন্তু তাদের কিন্তু সুদের হার অর্থাৎ ব্যয়টা কমিয়ে আনছে, এক্ষেত্রে তাদের কিন্তু সুবিধা হচ্ছে। তারা কিন্তু এক জায়গা থেকে তোমার 10% হারে যে ইন্টারেস্টটা সেটি আর দিতে হচ্ছে না। এমনও হতে পারে যে ইস্যুকারী কর্তৃপক্ষ আর সেখানে কিন্তু আর অন্য কোথাও থেকে অর্থ সংস্থান করলোই না। এমন হতে পারে যে কোনো একটি কোম্পানি 10% ইন্টারেস্ট রেটে বন্ড বিক্রয় করেছিল এবং তাদের দেখা গেল যে একটি নির্দিষ্ট সময় পর তাদের আর ওই অর্থের দরকার হচ্ছে না, সেক্ষেত্রে তারা কি করলো, তারা বন্ডটা আবার ক্রয় করে নিল নির্দিষ্ট সময়ের পূর্বেই। তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু কোম্পানির কিন্তু আর ইন্টারেস্ট প্রদান করতে হচ্ছে না, এবং এটি কিন্তু কোম্পানির একটি বড় একটি ব্যয় কমে যাচ্ছে, অর্থাৎ ইস্যুকারী প্রতিষ্ঠান লাভবান হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে বন্ড নির্দিষ্ট সময়ের পূর্বেই তলব করা যায় সেটিকে বলা হয় তলবযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ড। অনেক সময় কোম্পানি দেখে যে তার আসলে আর অন্য জায়গা থেকে অর্থের দরকার হচ্ছে না, তার নিজস্ব অর্থায়ন করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি যেই বন্ডগুলো আছে সেগুলো ক্রয় করে নেয়, এক্ষেত্রে তার ব্যয়টা কমে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অন্য কোনো জায়গা থেকে অর্থ সংস্থান করলে আরও কম ইন্টারেস্ট রেটে অর্থ সংস্থান করা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি আবার বন্ডটা ক্রয় করে নিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ইল্ড টু কল কি। তলবযোগ্য বন্ডের ইস্যুকারী মেয়াদ পূর্তির পূর্বে বন্ডের মূল্য পরিশোধের ক্ষমতা রাখে। যদি ইস্যুকারী মেয়াদ পূর্তির পূর্বে বন্ডটি তলব করে, সেক্ষেত্রে মেয়াদ পূর্তিতে আয়ের হার অর্জিত হয় না। অতএব ইস্যুকারী মেয়াদ পূর্তির পূর্বে কোনো বন্ড তলব করলে উক্ত বন্ড হতে অর্জিত আয়ের হারকে ইল্ড টু কল বলা হয়। অর্থাৎ আমরা কি জানলাম, ইস্যুকারী কর্তৃপক্ষ যদি মেয়াদ পূর্তির পূর্বে কোনো বন্ড তলব করে, সেক্ষেত্রে উক্ত বন্ড হতে অর্জিত আয়ের হারকে ইল্ড টু কল বলা হয়। বন্ড বাজার, আমরা এখন জানব বন্ড বাজার কি। যে বাজারে বন্ড ক্রয় বিক্রয় করা হয় সেটি হচ্ছে বন্ড বাজার। বন্ডের কিন্তু দুটি বাজার আছে, একটি হচ্ছে প্রাথমিক বাজার আর একটি হচ্ছে মাধ্যমিক বাজার। অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে এটি হচ্ছে প্রাইমারি মার্কেট এবং আরেকটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। যখন কোনো কোম্পানি বন্ড ইস্যু করে, তখন সেটি প্রাইমারি বা প্রাথমিক বাজারে বিক্রয় করা হয়, এবং প্রাইমারি বাজারে বিক্রি করার পরে যখন প্রাইমারি বা মার্কেটের কোনো ক্রেতা সেটি আবার অন্য কোনো কারো কাছে বিক্রি করে, সেটিকে বলা হয় সেকেন্ডারি বাজার বা মাধ্যমিক বাজার। অর্থাৎ প্রথমেই সেটি কোম্পানি যখন কোম্পানির কাছ থেকে, সোজা কথা কোম্পানির কাছ থেকে যারা ক্রয় করে তারাই হচ্ছে প্রাথমিক ক্রেতা, এবং অন্য কেউ যখন কোম্পানি ছাড়া অন্য কোনো কারো কাছ থেকে ক্রয় করে, সেটি হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি ক্রেতা। এবং মাধ্যমিক বা সেকেন্ডারি ক্রেতার বাজারটাই হচ্ছে মাধ্যমিক বাজার, আর প্রাথমিক ক্রেতাদের বাজারটাই হচ্ছে প্রাইমারি বাজার।
দেখো, যে বাজারে বিভিন্ন কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড এবং সরকারি বন্ড ক্রয় বিক্রয় করা হয় তাকে বন্ডের বাজার বলা হয়। আমি আগে বলেছি বন্ডের বাজার দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে প্রাইমারি বাজার আর একটি হচ্ছে মাধ্যমিক বাজার। যখন কোনো প্রাথমিক ক্রেতাদের বাজারকে বলা হয় প্রাথমিক বাজার। যখন কোম্পানি থেকে সরাসরি ক্রয় করা হয় সেটিকে বলা হয় প্রাথমিক ক্রেতা, এবং এই প্রাথমিক ক্রেতাদের বাজারটাই হচ্ছে প্রাথমিক বাজার। অন্য কেউ যখন অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যখন এই বন্ডটি ক্রয় করা হয় তখন সেটিকে বলা হয় মাধ্যমিক ক্রেতা, আর মাধ্যমিক ক্রেতার বাজারটাই হচ্ছে মাধ্যমিক বাজার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন এই সম্পর্কে অনেক থিওরি জানলাম। তোমরা জানো যে গত ক্লাসে আমরা বেশ কিছু থিওরি পড়েছি, আজকে আমরা অনেক কিছু থিওরি পড়লাম। আজকে বন্ড কি, বন্ডের বৈশিষ্ট্য কি, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা, বন্ড ইস্যুর সুবিধাসমূহ কি, এগুলো আমরা জানলাম। এবং বিভিন্ন বন্ড ছাড়াও এবং এই বন্ডের বিভিন্ন বন্ড, জিরো কুপন বন্ড, তলবযোগ্য বন্ড ইত্যাদি বন্ড আমরা জানলাম এই সম্পর্কে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, আমার যে এই স্লাইড অথবা এই যে ভিডিও এর বাইরেও কিন্তু বইতে কিন্তু আরও অনেক ডিটেলস লেখা আছে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা বইটা ভালো করে পড়ো। বইয়ের ভিতরে আরও অনেক কিছু আছে, সুন্দরভাবে লেখা আছে, তোমরা জানতে পারবে। এবং শেষ পর্যন্ত তোমাদেরকে আবারও আমি ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি, কারণ দেখো আমাদের এই যে আমাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল ঢাকা কলেজের একটি ক্লাসরুমে, সেখানে না নিয়ে তোমাদেরকে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি যাতে তোমরা নিরাপদে থাকতে পারো। তো আমাদের সেই উদ্দেশ্য যাতে সাকসেসফুল হয় সেজন্য তোমাদেরকে আমি অনুরোধ করব যতটা সম্ভব বাসায় থাকো, নিরাপদে থাকো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তুমি এবং তোমাদের বাসা সবার, পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করছি। সামনের ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।